এখন আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস এই চ্যাপ্টারটা আমরা শেষ করেছি, সেই চ্যাপ্টারটার গাণিতিক প্রশ্ন সেট 2 করব। এর প্রত্যেকটা অঙ্কের মান 3 বা 4 নাম্বার করে, আর এই সেটটা দুয়ারি মজুমদার মাইতির যে ফিজিক্স বইটা সেখান থেকে নেওয়া। আচ্ছা, 1 নম্বর অঙ্কটা কী আছে দেখি। একটি হিলিয়াম পরমাণুর গড় তাপীয় শক্তি নির্ণয় করো। আচ্ছা, হিলিয়াম পরমাণু ডিগ্রি অফ ফ্রিডম কত? 3। হিলিয়াম এক পরমাণু গ্যাস, অর্থাৎ একটি পরমাণুর গড় তাপীয় শক্তি যা, একটি অণুর গড় তাপীয় শক্তিও তাই। অর্থাৎ এখানে আমরা বোলজম্যানের যে ফর্মুলা DOF/2 ইন্টু কেটি ফর্মুলা ইউজ করতে পারি। এখানে ডিগ্রি অফ ফ্রিডম 3/2, কে মানে R/NA ইন্টু টি, এই ফর্মুলা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, কখন তাপীয় শক্তি কখন কখন নির্ণয় করতে বলেছে? 1 নাম্বার ক্ষেত্রে বলেছে যখন সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা অর্থাৎ 6000 কেলভিনের কাছাকাছি থাকবে, আর একবার বলেছে যখন কোনো নক্ষত্রের তাপমাত্রা 10 মিলিয়ন কেলভিনে থাকে। আচ্ছা, তাহলে দু ক্ষেত্রে আমরা আলাদা ভ্যালু বসিয়ে টি এর পেয়ে যাব মানটা। তাহলে 3/2, আর মানে 8.314, এন এ মানে 6.023 ইন্টু 10⁻23, আর টি মানে 6000। আচ্ছা, এখানে আমরা সরাসরি কে এর ভ্যালু বসাতে পারি, কিন্তু এতগুলো ভ্যালু মুখস্থ না রাখার জন্য আমি প্রেফার করি সাধারণত একটা ভ্যালু দিয়ে সমস্ত জিনিস সলভ করা। এই যদি পুরো জিনিসটা সলভ করলে আমার এখানে আসবে যে ভ্যালুটা, সেটা হলো 12.42 ইন্টু 10⁻⁻20 জুল। ওকে। আর যদি এটা আমরা শর্টকাটে সলভ করতে চাই, শর্টকাট যদি আমি সলভ করতে চাই অঙ্কটা, তাহলে ই ইকুয়াল টু 3/2 ইন্টু 8.314কে শুধু লিখছি 8, আর 6.023কে 6 ইন্টু 6 ইন্টু 2 10⁻⁻20, 23, এবং এখানে 10 কিউব রয়েছে দুটো থেকে, কাটাকাটি করলাম, কাটাকাটি করলে ভ্যালুটা আসবে 12 ইন্টু 10⁻⁻20। ওকে, দুটো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, 12.42 এখানে শুধু 12। যদি MCQ থাকে তাহলে খুব ইজিলি আমরা অ্যান্সার দুটো মেলাতে পারছি। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে 10 মিলিয়ন। ওকে, আচ্ছা, 1 মিলিয়ন মানে 10⁻6, তাহলে 10 মিলিয়ন মানে কত হবে? 10 ইন্টু 10⁻6 কেলভিন, অর্থাৎ 10⁻7 কেলভিন। ঠিক আছে, তাহলে মোট শক্তি ইকুয়াল টু 3/2 ইন্টু 8.314 বাই 6.023 ইন্টু 10⁻7 ইন্টু আচ্ছা ইকুয়াল টু কত হবে? 2.07 ইন্টু 10⁻16 জুল। ওকে, ক্যালকুলেশনটা আগে করেছিলাম, আর শর্টকাটে করলে 3/2 ইন্টু 8/6 ইন্টু 10⁻7 ইকুয়াল টু 2. আচ্ছা, এখানে 6.023 ইন্টু 10⁻23 হবে, এখানেও তাই হবে। তাহলে এখানে 7-এর জায়গায় কি থাকবে? 16 হবে। ওকে, তাহলে -16। ওকে, যদি আমরা শর্টকাটে করি তাহলে আগে -16, 23 - 7 মানে 16। ওকে, তাহলে শর্টকাট করলে আর নর্মালি করলে কী পার্থক্য আছে আমরা দেখে নিলাম। আচ্ছা, তারপরে 2 নম্বর অঙ্কে চলে আসবো আমরা। কি বলেছে? সমান ধারণ ক্ষমতা সম্পন্ন 3টি পাত্রের অভ্যন্তরে একই চাপ ও একই উষ্ণতায় 3টি গ্যাস আছে। অর্থাৎ ধরি এ একটি পাত্র, এটা বি পাত্র, এটি সি পাত্র। এদের মধ্যে কি আছে? একই চাপ উষ্ণতায়, অর্থাৎ 3টি পাত্রের প্রত্যেকটারই চাপ উষ্ণতা সেম। অর্থাৎ এর যদি অনুসংখ্যা হচ্ছে N1, এর 3টি গ্যাস কি? NeCl ক্লোরিন, আর একটি কি? ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড। ওকে, আচ্ছা, এবার পরে
ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড। ওকে, ওই তিনটি পাত্রে কি সমান সংখ্যক অণু থাকবে এটা আমাদের বার করতে হবে। তাহলে দেখা যাক কি বলেছে। সমান ধারণ ক্ষমতা সম্পন্ন তিনটি পাত্রের একই চাপ উষ্ণতা অর্থাৎ পি ভি টি, তিনটি সেম, তিনটে পাত্ররই আয়তনও সেম, টেম্পারেচারও সেম, আর ইও সেম। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আমরা কি জানি, এই অনুসংখ্যাও সেম থাকবে। ওকে, এটা অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আমরা জানি। আচ্ছা, পরের কি, তিনটি ক্ষেত্রেই গ্যাসে আরএমএস বেগ কি সমান? নয়, একদমই নয়। কারণ আরএমএস বেগ আমরা জানি কার উপর ডিপেন্ডেন্ট, আরএমএস বেগ ইকুয়াল টু √3RT/m, অর্থাৎ মলিকুলার মাসের উপর ডিপেন্ডেন্ট আরএমএস বেগ। তিনটি আলাদা গ্যাস, প্রত্যেকটি আর মলিকুলার মাস আলাদা, তাই আরএমএস বেগগুলো আলাদা। আচ্ছা, আরএমএস বেগের থেকে কী বোঝাচ্ছে, যদি এম এর ভ্যালু কমে আরএমএস বেগ বাড়বে। অর্থাৎ এদের মধ্যে যে গ্যাসটি সবচেয়ে হালকা সেই গ্যাসের অণুগুলির আরএমএস বেগ সবচেয়ে বেশি। কোন গ্যাসটি এর মধ্যে সবচেয়ে হালকা? নিশ্চয়ই নিয়ন। তাহলে নিয়নের আরএমএস বেগ সর্বাধিক হবে। ঠিক আছে, তাহলে তিনটি রাশির মানই আমরা পেয়ে গেলাম, আর এর ভ্যালুটাও আমরা ফর্মুলা থেকে ডাইরেক্ট আর এর সাথে এম এর সম্পর্ক পেয়ে গেলাম। এবার পরের অঙ্কে যাওয়া যাক। 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কী বলছে, পরীক্ষা করে দেখা গেল হাইড্রোজেন গ্যাসের গড় ব্যাপন হার 28.7 সেন্টিমিটার কিউব ইন্টু সেকেন্ড ইনভার্স, অর্থাৎ R1 ইকুয়াল টু 28.7 সিসি বাই সেকেন্ড। ওকে, আর কি বলেছে, অপর গ্যাসের R2 অর্থাৎ R2 ইকুয়াল টু 7.28 ইন্টু 7.2 সিসি পার সেকেন্ড। তো দুটি গ্যাসের ব্যাপন হার আমাদের দেয়া আছে। প্রথম গ্যাসটি আমরা জানলে দ্বিতীয় গ্যাসটি কি বার করতে বলেছে। প্রথম গ্যাসটি দেয়া আছে, দ্বিতীয় গ্যাসটি আমাদের দেয়া আছে। প্রথম গ্যাসটি জানি, দ্বিতীয় গ্যাসটি বার করতে বলেছে। ওকে, আচ্ছা, এই প্রবলেমটি সলভ করার আগে আমরা ডিফিউশন বা ব্যাপন হার সম্পর্কে জানব। আগে ব্যাপন হার কি, কাকে বলে সেটা সম্পর্কে জানব, তারপরে আমরা অঙ্কটা সলভ করব। আচ্ছা, যে টপিকটা আমরা পড়ব তার নাম রেট অফ ডিফিউশন, DIFFUSION, অ্যান্ড ইফিউশন। ওকে, আচ্ছা, প্রথমে জানি আমরা ইফিউশন কাকে বলে। আমরা দেখি, একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে একটা সূক্ষ্ম ছিদ্র আছে, বা পাত্রের গায়ে যে হাজার হাজার ছিদ্র থাকে সেই ছিদ্রগুলো রয়েছে। এই ছিদ্রগুলোর মধ্য থেকে যে পাত্রে যে গ্যাসটা রয়েছে সেই গ্যাসগুলো যে হারে বেরোয় তাকেই বলা হয় ইফিউশন বলা হয়। তাহলে ইফিউশনের সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে, দ্রুত গতিসম্পন্ন কণা পাত্রের মধ্যস্থিত কোনো ছিদ্র থেকে দ্রুত হারে বাইরে বেরিয়ে যায়, কি বলা হয় ইফিউশন। আচ্ছা, এবার আমরা ডিফিউশন করব। আচ্ছা, মনে করি এই একটা পাত্র আর এই একটা পাত্র। ওকে, এই পাত্রে যে গ্যাস আছে তার ঘনত্ব ρ1, এই পাত্রে গ্যাসের ঘনত্ব ρ2। এই দুজনকে একটা নল দ্বারা কানেক্ট করা হলো, যেখানে ρ2 গ্রেটার দ্যান ρ1। কী হবে দেখা যাবে, ρ2 থেকে মানে বেশি ঘনত্ব থেকে গ্যাসের কণা কম ঘনত্বের দিকে নিজের থেকেই সঞ্চালিত হচ্ছে। অর্থাৎ এই প্রক্রিয়াকে, মানে যে প্রক্রিয়ায় কোনো পদার্থের কণা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কীভাবে যাচ্ছে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব থেকে স্বতঃস্ফূর্তভাবে চলে যাচ্ছে, তাকেই বলছে কি ডিফিউশন। ওকে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব। আচ্ছা, একে বলছে ডিফিউশন। তাহলে ইফিউশন আর ডিফিউশন কি আমরা বুঝে গেলাম। এবার ডিফিউশন তাহলে বা ইফিউশন কার উপর ডিপেন্ড করছে, নিশ্চয়ই কণাগুলির গতির উপর ডিপেন্ড করছে। অর্থাৎ কণাগুলির গতি যদি বেশি হয় তাহলে সে বেশি জোরে বেশি দ্রুততার সাথে পাত্রের বাইরে বেরিয়ে যাবে। অর্থাৎ আমরা লিখতে পারি R ইকুয়াল টু C, বা ব্যাপন হার কার সাথে সমানুপাতিক, কণাগুলির গতির ক্ষেত্রে গতির সাথে সমানুপাতিক। অর্থাৎ কণাগুলির গতি যত বেশি থাকবে তার ব্যাপন হার তত বেশি থাকবে। আচ্ছা, যদি পুরো সমগ্র গ্যাসগুলোকে নিয়ে আমরা ভাবি তাহলে এখানে C এর জায়গাতে কি হবে, C। সেক্ষেত্রে আমাদের কি ধরতে হবে, ব্যাপন রেট ইকুয়াল টু C অফ RMS।
ইকুয়াল টু না ভ্যারিজাস সি অফ আরএমএস, অর্থাৎ ব্যাপন রেট গ্যাসের আরএমএস ভেলোসিটি বা গড় বর্গবেগের বর্গমূলের সমানুপাতিক হবে। কারণ আমরা দেখতেই পাচ্ছি গড় বেগ যদি বেশি থাকে তাহলে ব্যাপনের হার বেশি থাকবে, অর্থাৎ কণাগুলো বেশি হারে পাত্র থেকে বাইরের দিকে বেরোবে, অথবা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ছড়িয়ে পড়বে। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি আর ভ্যারিজাস সি আরএমএস। আবার আরএমএস ভেলোসিটি আমরা কি জানি, যদি উষ্ণতা কন্টিনিউয়াস থাকে তা আরএমএস ভেলোসিটি রুট ওভার এম, মানে আরএমএস ইকুয়াল টু কি রুট ওভার 3RT বাই এম। আর টি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সি আরএমএস ইকুয়াল টু 1 বাই রুট ওভার এম। এটা লিখতে পারি, এটা এম কি মোলার মাস, অথবা লিখতে পারি 1 বাই রো ঘনত্ব, সি আরএমএস সাথে রো, এটা আমরা জানি অলরেডি। আচ্ছা, এই যে ফর্মুলাটা, অর্থাৎ আমরা এখানে সরাসরি যদি আমরা লিখি আর ভ্যারিজাস 1 বাই রুট এম ভ্যারিজাস 1 বাই রুট রো বা ঘনত্ব যদি আমরা লিখি, তাহলে এই ফর্মুলাটাকে বলা হয় গ্রাহামের ব্যাপন সূত্র। এই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করা হয়েছে। কি বলছে কি, গ্রাহামস ল অফ ডিফিউশন, HAMS ল অফ ডিফিউশন। তো এক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে, গ্রাহামের ল অফ ডিফিউশন। দেখা যাক গ্রাহামের ল অফ ডিফিউশনটা দিয়ে অঙ্কটা কীভাবে করব। কি বলেছে, R1 R2 বলে দিয়েছে, তাহলে গ্যাসটিকে শনাক্ত করতে বলেছে। ঠিক আছে, তাহলে R1 বাই R2 ইকুয়াল টু কী হবে, রুট ওভার M2 বাই M1। কোনো সমস্যা নেই, কারণ আমরা কি জানি R1 সাথে সি এর ব্যস্তানুপাতিক সমানুপাতিক সম্পর্ক, আর সি এর সাথে M1 M2 কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখানে M1 M2 কি যথাক্রমে 1 নম্বর এবং 2 নম্বর গ্যাসের মোলার মাস। ওকে, তাহলে R1 এর ভ্যালু এখানে কত বলে দিয়েছে, 28.7, আর R2 এর ভ্যালু কত বলে দিয়েছে, 7.2। আচ্ছা, R1 কি বলেছে, হাইড্রোজেন গ্যাস, মানে M1 মানে 2, তাহলে M2 কত, এটা থেকে এটাকে কাটলে 4-এর কাছাকাছি থাকবে, তাহলে M2 কত আসবে, M2 আসবে 4-এর স্কোয়ার মানে 16 ইন্টু 2 32। ওকে, তাহলে কোন গ্যাসের মোলার মাস 32, অক্সিজেনের মোলার মাস 32, তাহলে গ্যাসটি কি অক্সিজেন, এবং উত্তরও দেখো অক্সিজেনই রয়েছে। ঠিক আছে, তাহলে অঙ্কটা হয়ে গেল, আমরা কনসেপ্টটাও বুঝলাম। আচ্ছা, এবার পরের অঙ্কতে যাই, 4 নম্বর অঙ্কটাতে আমরা যাই। ঠিক আছে, 4 নম্বর অঙ্ক কি বলেছে, একটি ব্যারোমিটারের নল 1 মিটার লম্বা এবং প্রস্থচ্ছেদ 2 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা ছবিটা এঁকে ফেলি। একটা পাত্র রয়েছে, পাত্রের মধ্যে পারদ দ্বারা পরিপূর্ণ এবং এর মাঝখানে একটি ব্যারোমিটার রয়েছে। এই ব্যারোমিটারটার মধ্যে পাত্রের তলের উপরিতল থেকে এই উচ্চতা, অর্থাৎ 1 মিটার উচ্চতা এর, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, 2 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এবার দেখি কি বলেছে, পারদস্তম্ভের উপরে ফাঁকা স্থানে অল্প পরিমাণ অক্সিজেন গ্যাস প্রবেশ করানোর ফলে নলের মধ্যে পারদস্তম্ভের দৈর্ঘ্য প্রথমে কত ছিল, 75 সেন্টিমিটার। অর্থাৎ এইটা যদি হয় তাহলে প্রাথমিক অবস্থানে কত ছিল, 75 সেন্টিমিটার অফ HG ছিল। ঠিক আছে, এরপরে এখানে আমাদের অক্সিজেন গ্যাস ঢোকানো হয়েছে, অক্সিজেনের গ্যাস ঢোকানোর পরে সেটি 75 থেকে কমে 70 হয়েছে। প্রথমে এখানে কি ছিল, ফাঁকা জায়গাটা পারদ বাষ্প ছিল। আচ্ছা, তাহলে দেখো কি লেখা আছে, একবার পড়ে দেখি। পারদস্তম্ভের ফাঁকা স্থানে অল্প পরিমাণ অক্সিজেন গ্যাস প্রবেশ করানোর ফলে, আচ্ছা এখানে এখন অক্সিজেন গ্যাস রয়েছে। পারদস্তম্ভের উচ্চতা 5 সেন্টিমিটার হ্রাস পায়, মানে এখন উচ্চতা কত, 75 থেকে কমে 70 হয়ে গেছে। ঠিক আছে,
তাহলে অঙ্কটা আমরা এবার করি। একটা জিনিস তার আগে দেখতে হবে আমাদের, ছবিটা একবার এঁকে নিই। তাহলে এখন পরবর্তী ক্ষেত্রে ব্যাপারটা আছে 70 সেন্টিমিটার পারদের স্তম্ভ, আর বাকিটা কি অক্সিজেন গ্যাসের জন্য চাপ। ওকে, অক্সিজেন গ্যাসের যে কলমটা রয়েছে সেটার উচ্চতা কত, 30 সেন্টিমিটার, মানে 100 - 70 30 হবে। আর প্রাথমিকভাবে কী ছিল, 75 সেন্টিমিটার অফ এইচজি ছিল, আর বাকিটা ফাঁকা ছিল, পারদ বাষ্প ছিল। আচ্ছা, চাপ যেহেতু দুক্ষেত্রেই সমান, তাহলে আমাদের দুটো চাপ, নলে প্রবিষ্ট অক্সিজেনের ভর নির্ণয় যদি করতে হয়, তাহলে দুটো চাপই সমান করে আমাদের ভর বার করতে হবে। আচ্ছা, 75 সেন্টিমিটার এইচজি, অর্থাৎ এখানে যদি বাতাসের এখানে বাতাসের জন্য এর মধ্যে পারদ স্তম্ভ সৃষ্টি হয়েছে 75 সেন্টিমিটার অফ এইচজি, আর এখানে কি রয়েছে, ফাঁকা বা পারদ বাষ্প রয়েছে যার কোনো চাপ নেই। তাহলে এটা আসলে কিছুই না, এক অ্যাটমসফিয়ারিক চাপের রিপ্রেজেন্টেশন বা বায়ুমণ্ডলীয় চাপের রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা কি লিখছি, এখানে 1 অ্যাটমসফিয়ার বা এটিএম প্রেশার, এখানে 1 অ্যাটমসফিয়ার না, এটিএম প্রেশার ওই অবস্থায় যে এটিএম প্রেশার ইকুয়াল টু 75 সেন্টিমিটার অফ এইচজি ইকুয়াল টু এইচজি স্তম্ভ। ওকে, স্তম্ভের চাপ ইকুয়াল টু 70 সেন্টিমিটার অফ এইচজি প্লাস অক্সিজেন গ্যাসের চাপ, আবদ্ধ জায়গাটায় যে অক্সিজেন গ্যাস যে চাপটা দিচ্ছে তার চাপ। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আমরা অক্সিজেন গ্যাসের উচ্চতা 3 ধরে 30 ধরে করতে পারবো না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাই, 75 ইন্টু রো ইন্টু জি ইকুয়াল টু 70 ইন্টু রো ইন্টু জি। রো আর জি যথাক্রমে অক্সিজেন পারদের ঘনত্ব এবং জি অভিকর্ষ স্তর। ওকে, আচ্ছা, পি ইকুয়াল টু এইচ রো জি, এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করছি। মানে এটা কোন ক্ষেত্রে এটা ইউজ করতে পারবো, একটা স্তম্ভের চাপের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু এটা আবদ্ধ পাত্রের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা নয়। এই ফর্মুলাটা যখন একটা পারদ স্তম্ভ থাকবে বা বায়ুর একটা স্তম্ভ থাকবে, যে স্তম্ভটা কোনো রকম আবদ্ধ পাত্রে না, সেক্ষেত্রে ইউজ করতে পারবো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাব, PO2 ভ্যালু পেয়ে যাব। PO2 ইকুয়াল টু কত হবে, 5 ইন্টু রো অর্থাৎ 13.6 ইন্টু জি মানে 10 কিউব, অর্থাৎ সিজিএসএ করছে 980-কে 10 কিউব লিখছি আমরা অ্যাজাম্পশন করে। এটা ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে 68 ইন্টু 10⁻³ এত ডাইন পার সেমি স্কোয়ার। ওকে, অক্সিজেন গ্যাসের চাপ আমরা পেয়ে গেলাম ইকুয়াল টু, আমরা কি ফর্মুলা জানি, PO2 ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার। রো কি অক্সিজেন গ্যাসের ঘনত্ব, মুসি অক্সিজেন গ্যাসের অণুগুলির আরএমএস ভেলোসিটি। তো 1/3 রো মানে m/v, ভি কত, যে জায়গাটুকুতে অক্সিজেন গ্যাস রয়েছে, অর্থাৎ সেই জায়গাটুকুর আয়তন, জায়গাটুকুর প্রস্থচ্ছেদ এ, উচ্চতা এল, মানে ক্ষেত্রফল কত, এ ইন্টু এল, আয়তন এ ইন্টু এল, অর্থাৎ 2 ইন্টু 30 অর্থাৎ 60 ইকুয়াল টু সি স্কোয়ার। এখান থেকে লিখতে পারি 1/3 ইন্টু m/60 ইন্টু সি স্কোয়ারের ভ্যালু বসাচ্ছি আমরা 380 বাই m, মোলার মাস 68 ইন্টু ইকুয়াল টু 1/3 ইন্টু m/60 ইন্টু 3 to 8.314, হ্যাঁ 10⁻7 বাই অক্সিজেনের আণবিক মাস 32
ইন্টু টি কত 300 কেলভিন, নর্মাল ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি। এবারে ক্যালকুলেশনটা আমরা করব। ক্যালকুলেশনটা আর একে ইকুয়াল টু 68.68 10 টু দি পাওয়ার 3। এখান থেকে যে ক্যালকুলেশনটা করলে যে ভ্যালুটা আমরা পাবো সেটা হলো m ইকুয়াল টু 5.24 ইন্টু 10 টু দি পাওয়ার -3 গ্রাম। ওকে, এটা হলো অ্যান্সার। আচ্ছা, এবার এখানেই শেষ নয় অঙ্কটা, কিছু বিশেষ ক্ষেত্র আমরা দেখব। প্রথমে দেখি শর্টকাটে করলে কীভাবে হবে। শর্টকাট ক্যালকুলেশনে করলে আমাদের সেম জিনিস, ইকুয়াল টু 1/3 ইন্টু m/60 ইন্টু 8.31কে 32 দিয়ে যদি আমরা ধরি তাহলে আমরা এখানে 4 লিখতে পারি। তা সেক্ষেত্রে এখানে কি দাঁড়াবে 3/4 ইন্টু 10 টু দি পাওয়ার উপরে 7 আছে, এখানে 2 মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ওকে, 10 টু দি পাওয়ার 9 যদি থাকে, এখান থেকে একটা শূন্য কেটে দিলে 10 টু দি পাওয়ার 8, আর এখান থেকে 10 টু দি পাওয়ার 3 যদি এখানে কেটে দিই তাহলে 10 টু দি পাওয়ার 5। খুব ভালো। আচ্ছা, 3 কাটলো, 3 2 হলো, অর্থাৎ এখান থেকে আমরা m এর ভ্যালু কি পাবো 68 ইন্টু 4 দুগুণে 8, 68 ইন্টু 8 অর্থাৎ 544 ইন্টু 10 টু দি পাওয়ার -5 বা 5.44 ইন্টু 10 টু দি পাওয়ার -3 গ্রাম। ওকে, শর্টকাট আর আমাদের ব্রডকাটের পার্থক্য, ক্যালকুলেটারের পার্থক্য আমরা দেখিয়ে দিলাম। এবার একটা বিশেষ ক্ষেত্র, কেউ তো এরকম বলতেই পারে, এই যে পারদস্তম্ভটা আছে, এই পারদস্তম্ভের মধ্যে অক্সিজেনের হাইট আমরা জানি, অক্সিজেনের ঘনত্ব আমাদের বার করতে বলেছে, জি এর ভ্যালু আমরা জানি, তাহলে আমরা তো এই ফর্মুলাটা কেন লিখলাম না? প্রথমে 75 ইন্টু রো অফ এইচ জি ইন্টু জি ইকুয়াল টু 70 ইন্টু রো অফ এইচ জি ইন্টু জি প্লাস অক্সিজেনের ক্ষেত্রে কী হবে 30 ইন্টু রো অফ O2 ইন্টু জি। এখান থেকে সরাসরি অঙ্কটা বার করা যেত। তাহলে এখানে রো এর ভ্যালু আমরা m/v বার করতাম, ভি এর মানে আমাদের 60, তাহলে এম এর ভ্যালু আমরা পেয়ে যাওয়ার কথা। কিন্তু সেভাবে অঙ্কটা কোনো দিনই হবে না। কেন হবে না? কারণ এই যে ফর্মুলাটা আমরা এখানে দেখছি এইচ রো জি, প্রেশার ইকুয়াল টু এইচ রো জি, এই ফর্মুলাটা শুধুমাত্র একটা এমন একটা স্তম্ভের ক্ষেত্রে, যে স্তম্ভের উপরিতলটা ফাঁকা থাকছে বা নিচের তলটা ফাঁকা থাকছে। পারদের ক্ষেত্রে কি হচ্ছে, পারদের ক্ষেত্রে এই পারদপূর্ণ বাটির মধ্যে এই পারদটা রয়েছে এখানে। ওকে, আর যদি এখানে কোনোভাবে প্রেশার বেড়ে যায় তাহলে এখান থেকে পারদটা এদিকে বেরিয়ে গিয়ে টোটাল প্রেশারটাকে অক্ষুণ্ণ রাখে। সেই জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারছি পি ইকুয়াল টু এইচ রো জি। কিন্তু ধরো যদি এটা আবদ্ধ পাত্রে থাকে, সেই পাত্রের মধ্যে কিছু পদার্থ রয়েছে, যে গ্যাস হোক যাই হোক, সেক্ষেত্রে আমরা কোনোভাবেই এই ফর্মুলাটা ইউজ করতে পারি না। অর্থাৎ একটা পিস্টন রয়েছে, পিস্টনের মধ্যে পারদ রয়েছে, সেই পারদের মধ্যে যদি পারদের এখানে যদি আমাদের পিস্টনটার হাইট এইচ হয়, যদি সিলিন্ডারটার হাইট যদি এইচ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো দিনই প্রেশার ইকুয়াল টু এইচ রো জি লিখতে পারি না। কারণ সেক্ষেত্রে পিস্টনটা যে চাপটা দিচ্ছে সেই চাপটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। তাই সেক্ষেত্রে আমাদের এরকম ফর্মুলা ইউজ করতে পারি না। সেম গল্পটা এখানে হচ্ছে। এখানে এই পারদের উপরে যে অক্সিজেনটা রয়েছে, এখানটাতে অক্সিজেনটা কী অবস্থায় রয়েছে, এনট্র্যাপড অবস্থায় বা আবদ্ধ অবস্থায় রয়েছে। আবদ্ধ অবস্থায় থাকা অক্সিজেনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র অক্সিজেনের কলমের যে ফর্মুলা পি ইকুয়াল টু এইচ রো জি করে এখানে রো O2 লিখে এইভাবে আমরা ইউজ করতে কোনোভাবেই পারি না। সেক্ষেত্রে আমাদের গ্যাসের গতিতত্ত্ব থেকে আসতে হবে। তাছাড়া অক্সিজেনের যে চাপ, সেটা গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা কি জানি, গ্যাসের অণুগুলোর গতিবেগের উপর নির্ণয় করে, ডিপেন্ড করছে। আর এক্ষেত্রে এই ধরনের ফর্মুলাতে যে ভ্যালুটা আমরা পাচ্ছি, যে চাপটা আমরা পাচ্ছি, সেটা শুধুমাত্র অভিকর্ষ বলের জন্য যে চাপ, সেটাই আমরা পাচ্ছি। ঠিক আছে, যদি এটা এরকম না হয়, যদি এরকম হতো যে পাত্রটা রয়েছে, পাত্রের উপরের দিকটা ফাঁকা রয়েছে এবং তাতে কিছুটা অক্সিজেন বা তাতে কিছুটা প্রাকৃতিক গ্যাস বা তাতে কিছু একটা রয়েছে, যার জন্য এর মধ্যে কোনো প্রেশার তৈরি না হচ্ছে আলাদাভাবে, বা উপরে কোনো একটা এমন সিস্টেম রয়েছে যে সিস্টেমের জন্য এটা একটা আবদ্ধ চ্যানেল হিসাবে বা আবদ্ধ একটা সিস্টেম হিসাবে কাজ করছে না, সেক্ষেত্রে আমরা হয়তো এই ফর্মুলা ইউজ করতে পারতাম, ইজি ফর্মুলা ইউজ করতে পারতাম। ওকে, কিন্তু ইজি ফর্মুলা আমরা কখনোই ইউজ করতে পারবো না যদি এটা না আবদ্ধ পাত্র হয়। আবদ্ধ পাত্রের ক্ষেত্রে এই ধরনের ফর্মুলা ইউজ করা যাবে না।
ঠিক আছে? তো এই ভুলগুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং কেন আমরা কোন অঙ্কটা করছি এবং কোন ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করছি। এখানে হয়তো যদি অক্সিজেন না থেকে যদি জল থাকতো, আর যদি উপরটা আবার জলীয় বাষ্প দ্বারা পূর্ণ হতো, মানে জলটা যদি চেম্বারের মধ্যে আবদ্ধ অবস্থায় না থাকতো, তাহলে আমরা আলাদাভাবে অঙ্ক করতাম, হয়তো এই ফর্মুলা দিয়ে হয়ে যেত, বা কখনো কখনো হতো না। যদি এটা আবদ্ধ পাত্র, আবদ্ধ চেম্বার হিসাবে থাকতো, তাহলে এখানে আমাদের আলাদা করে একটা পি এর ভ্যালু বার করতে হতো। এগুলো বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। যদি আমরা কারণগুলো জানি, তাহলে অঙ্কগুলো খুব ইজিলি সলভ করতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের 5 নম্বর অঙ্কে চলে যাব আমরা সরাসরি। এছাড়াও 4 নম্বরের অঙ্কটা ক্যালকুলেশনটা একটু সহজভাবে করা যায় যদি আমরা আদর্শ গ্যাসের ফর্মুলা ব্যবহার করি। সেক্ষেত্রে দেখা যাক কি আদর্শ গ্যাসের ফর্মুলা কি জানি আমরা, পিভি ইকুয়াল টু এন আর টি। আচ্ছা, এন কি? মোল সংখ্যা, অর্থাৎ গ্যাসে ফাঁকা স্থানে যদি এম ভরের অক্সিজেন থাকে, তাহলে কত মোল অক্সিজেন আছে, m/32 ইন্টু আর এর ভ্যালু আমরা জানি, ইন্টু টি কত, 300। ওকে, আর পি এর ভ্যালু আমরা কত জানি, 68 ইন্টু 10⁻³ আর ভি 10⁻⁵। সরি, ভি এর ভ্যালু 2 ইন্টু 30। আচ্ছা, এখানে যেহেতু এটা সিজিএসে আছে, তাই 10⁻7 গুণ। এখান থেকে যদি আমি সলভ করি, তাহলে আমি এম এর ভ্যালু পাবো 5.24 ইন্টু 10⁻⁻3, মানে সেম ভ্যালু আমরা পাচ্ছি। ওকে, শুধু এখানে ক্যালকুলেশনটা অ্যাভয়েড করছি যদি আমরা এখানে আদর্শ গ্যাসের সমীকরণটা ব্যবহার করি। আচ্ছা, তারপরের অঙ্কে যাই, 5 নম্বর অঙ্কে কি বলছে, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের অণুগুলির গড় বর্গ বেগের মান 6.8 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, খুব ভালো কথা। এর মানে কি, CRMS ইকুয়াল টু 6.8 ইন্টু 10⁻⁴। তাই এটা হবে কি? হবে না। CRMS স্কোয়ার কি চেয়েছে? অণুগুলির গড় বর্গবেগ, গড় বর্গবেগের বর্গমূল হলো CRMS। তাহলে গড় বর্গবেগের তাহলে শুধু গড় বর্গবেগ কত হবে? CRMS স্কোয়ার। এবং আমরা একক দেখেও আমরা এটা মান নির্ধারণ করতে পারি। CRMS এর একক কত? মিটার পাই সেকেন্ড। এবং তার যদি স্কোয়ার করি, তাহলে দেখো আমাদের এই এককের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ এটা CRMS এর স্কোয়ার ছাড়া কিছুই নয়। আচ্ছা, তাহলে CRMS স্কোয়ার দেওয়া আছে, কি বলছে, রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসটির আয়তন প্রাথমিক আয়তনে অর্ধেক করা হলো। আচ্ছা, রুদ্ধতাপ প্রক্রিয়ায় আমরা কি সূত্র জানি, P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। এই ফর্মুলা আমরা জানি। তাহলে সেক্ষেত্রে যদি আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই, কি বলেছে, গামার ভ্যালু বলেছে 1.3, অর্থাৎ 1.3। ঠিক আছে, P2 V2 কত বলেছে? গ্যাসের আয়তন আগের আয়তনে অর্ধেক করে দেওয়া হয়েছে। ওকে, 1.3, অর্থাৎ P2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1.3 ইন্টু V1, ইন্টু P1। ওকে, এবার কী চেয়েছে, যদি গ্যাসের আয়তন প্রাথমিক আয়তনে অর্ধেক করা হয়, তাহলে অণুগুলির গড় বর্গবেগের মান নির্ণয় করো। আচ্ছা, আমরা কি জানি, P ইকুয়াল টু 1/3 রো CRMS এর স্কোয়ার। ওকে, তাহলে যদি আমরা এখানে P1 আর P2 দিয়ে লেখা হয়, তাহলে আমরা লিখতে পারি P1/P2 ইকুয়াল টু রো 1/ρ2 ইন্টু C1 এর স্কোয়ার বা CRMS স্কোয়ার বাই C2 স্কোয়ার। ওকে, আচ্ছা, রো 1 মানে গ্যাসের ভর বাই ভলিউম, গ্যাসের ভর সেম থাকবে, কিন্তু ভলিউম কত হবে?
অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে যে রাশিটা আসবে সেটা হবে বেসিক্যালি কিছুই নয়, যদি আমরা ভলিউম কমিয়ে ফেলি তাহলে কি হবে, ঘনত্ব দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ P1/P2 ইকুয়াল টু কি আসবে, তাহলে ইকুয়াল টু কত থাকছে, 1/2 টু C1 স্কোয়ার বাই C2 স্কোয়ার। আচ্ছা, অর্থাৎ C2 স্কোয়ার ইকুয়াল টু, এটার মানে কত, 1/2 টু দি পাওয়ার 1.3, তাহলে C2 স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 1/3/2 ইন্টু C1 স্কোয়ার। আচ্ছা, এর মানে 2 টু দি পাওয়ার 0.3 ইন্টু C1 মানে 6.8 ইন্টু 10 টু দি পাওয়ার 4। ওকে, এই ভ্যালুটা আমাদের চেয়েছে বার করতে। ক্যালকুলেটারে এই ভ্যালুটা যদি আমরা বার করি তাহলে অ্যান্সারে যে ভ্যালুটা রয়েছে তার সাথে আমাদের হুবহু মিলে যায়, অর্থাৎ 8.4 এর কাছাকাছি আসবে। 8.4 এককটা অবশ্যই খেয়াল রাখবে, মিটার স্কোয়ার বাই 8.4 মিটার ইন্টু 10 টু দি পাওয়ার 4 মিটার স্কোয়ার বাই সেকেন্ড টু দি পাওয়ার -2। ওকে, আচ্ছা, যদি এভাবে না করে আরেকটু শর্টকাটে করা যায় তাহলে আমাদের আদর্শ গ্যাসের ফর্মুলাটা একটু ইউজ করতে হবে। কিভাবে, আমরা এখানে কি দেখছি, P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা আমরা কি জানি, রুদ্ধতাপ গ্যাসের রুদ্ধতাপ প্রক্রিয়ায় সূত্র। আচ্ছা, আদর্শ গ্যাসের সূত্র আমরা কি জানি, P1 V1 বাই T1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা আমরা আদর্শ গ্যাসের সূত্র জানি। এই দুটোকে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে কি থাকবে, T1 V1 টু দি পাওয়ার গামা -1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই ফর্মুলা আমরা পাবো। আচ্ছা, এই ফর্মুলা যদি ইউজ করি তাহলে কি হবে, এই ফর্মুলা ইউজ করলে T1 V1 টু দি পাওয়ার গামা -1 মানে 0.3 ইকুয়াল টু T2 V2 মানে V1/2, মানে গ্যাসের আয়তন যেহেতু অর্ধেক করে দেওয়া হয়েছে 3, অর্থাৎ T2 ইকুয়াল টু কত, 2 টু দি পাওয়ার 0.3 ইন্টু T1। এবার আমরা কি জানি, C ভ্যারিজাস রুট T, অর্থাৎ CRMS বাই C1/C2 ইকুয়াল টু C1/C2 স্কোয়ার, মানে যেটা আমাদের এখানে চেয়েছি, ইকুয়াল টু কত, T1/T2। T1/T2 করলে কত থাকবে, 1/2 টু দি পাওয়ার 0.3, অর্থাৎ C2 স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 2 টু দি পাওয়ার 0.3 ইন্টু C1 স্কোয়ার, এবং C1 এর ভ্যালু যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের ক্যালকুলেট করে সেম ভ্যালুই আসবে, 8.4 ইন্টু 10 টু দি পাওয়ার 4। অর্থাৎ আমরা দুভাবে অঙ্কটা দেখলাম। এভাবে যদি আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি আদর্শ গ্যাসের সমীকরণ থেকে রুদ্ধতাপ প্রক্রিয়া আরেকটা সূত্র যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে অঙ্কটা অনেকটা সহজে হয়ে যাচ্ছে। আচ্ছা, 6 নম্বর প্রবলেম, একটি আদর্শ গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি, একটি আদর্শ গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি ইকুয়াল টু 2.07 ইন্টু 10 টু দি পাওয়ার -23 ইন্টু T জুল পার মোল। আচ্ছা, জুল পার মোল হবে না, এটা মলিকিউল হবে। ওকে, হ্যাঁ, এগুলো কিছু মেজর ভুল যেগুলো বাংলা থেকে ইংরাজি করার সময়, ইংলিশ থেকে বাংলা করার সময় আশ্চর্যভাবে রয়ে গেছে। যাকে এখানে T হলো গ্যাসের তাপীয় তাপমাত্রা, আর বলেছে কি STPতে 1 লিটার গ্যাসে অণুসংখ্যা নির্ণয় করো এবং অণুগুলির মধ্যে গড় ব্যবধান কত হবে নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখা যায় কি বলেছে, ই বলেছে কত, 2.07 ইন্টু 10 টু দি পাওয়ার -23 ইন্টু T। এটা বলেছে কিসের ভ্যালু, গ্যাসের এনার্জির ভ্যালু বলেছে। ওকে, আচ্ছা, এটা ইকুয়াল টু কি আমরা জানি। আচ্ছা, এটি কটায় অণু বলেছে, এটা একটি অণুর
গতিশক্তি বলেছে। ওকে, আচ্ছা মনে করি স্যাম্পেলে অনুসংখ্যা n, যদি স্যাম্পেল অনুসংখ্যা n হয় তবে n সংখ্যক অণুর গতিশক্তি কত? a ইন্টু ই, তাহলে টি কেলভিন উষ্ণতায় n সংখ্যক অণুর গতিশক্তি n ইন্টু ই অতএব 2.07 ইন্টু 10⁻⁻23 n টি। আচ্ছা, এসটিপিতে, এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসটিপিতে টি কত? 0 ডিগ্রি সি অর্থাৎ 273 কেলভিন। গ্যাসের কী কী দেওয়া আছে? প্রেশার দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে। তাহলে গ্যাসের যে অণুগুলি আছে তার মোট শক্তি কত? ই টোটাল কত? ফর্মুলা থেকে আমরা জানি 3/2 পিভি, কোনো সমস্যা নেই এক্ষেত্রে। এসটিপিতে মানে 1 অ্যাটমসফিয়ারিক চাপ, অর্থাৎ 013 ইন্টু 10⁵ ইন্টু ভলিউম কত বলেছে? 1 লিটার বা 10⁻³ একবার দেখিনি আমরা তাও। হ্যাঁ, বায়ুমণ্ডলীয় চাপ বলেছে 1.01 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, আর আয়তন বলেছে পাত্রে 1 লিটার। 1 লিটার মানে 10⁻³ মিটার কিউব। ওকে, তো এটা বলেছে পাত্রের টোটাল এনার্জি। আর এন সংখ্যক অণু এনার্জি কত? এটা। তাহলে যদি আমরা এই দুটোকে ডিভাইড করে দিই তাহলে আমরা এন এর ভ্যালু পেয়ে যাব। এন সংখ্যক অণু এনার্জি এটা, আর পাত্রের টোটাল এনার্জি এটা। তাহলে আমাদের পাত্রের অণু সংখ্যা কত? এন ইন্টু 2.07 ইন্টু টি ইন্টু 10⁻⁻23 ইকুয়াল টু 3/2 ইন্টু 1.013 ইন্টু 10⁻²। এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে আমরা যে এনের ভ্যালুটা পাবো সেটা হবে 2.68 ইন্টু 10⁻22। এটাই কি পাত্রের মোট অণুর সংখ্যা। আচ্ছা, আরেকভাবে করতে পারি অঙ্কটা আমরা। কীভাবে করতে পারি? আমরা জানি কি পিভি ইকুয়াল টু এন আর টি, আর আমরা কি জানি? বোল্টজম্যান কনস্ট্যান্ট ই ইকুয়াল টু কি জানি আমরা? 3/2 কেটি। একটি অণুর ক্ষেত্রে 3/2 কেটির ভ্যালু এখানে আমাদের দেওয়া আছে। কি দেওয়া আছে? 2.07 ইন্টু 10⁻⁻23 ইন্টু টি দেওয়া আছে। সেখান থেকে আমরা কে এর ভ্যালু পেয়ে যাব। টি কেটে যাবে, কে এর ভ্যালু আমরা কত পাবো? 1.38 ইন্টু 10⁻⁻23 পেয়ে গেলাম। আচ্ছা, এখানে এন কিন্তু মোল সংখ্যা। ওকে, অর্থাৎ এখানে আমরা যে পাবো পি এর ভ্যালু আমরা জানি, ভি এর ভ্যালু আমরা জানি, এন থাকলো, আর এর ভ্যালু আমরা লিখতে পারি কি? কে ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু টি, অর্থাৎ এন ইকুয়াল টু কত থাকবে? পিভি বাই কে, অ্যাভোগাড্রো নাম্বার জন্য সাফিক্স একটা এ লিখে দিলাম, এনএ ইন্টু টি। তাহলে গ্যাসের এটা হলো কত? মোল সংখ্যা, মোল নাম্বার। ওকে, আচ্ছা 1 মোল মানে কত? অ্যাভোগাড্রো নাম্বার অণু। তাহলে যদি গ্যাসে এন মোল গ্যাস থাকে তাহলে তার অণু সংখ্যা কত থাকবে? এন ইন্টু এনএ, অর্থাৎ শুধুমাত্র থাকবে পিভি বাই কেটি। এই ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই তাহলেই আমরা গ্যাসের অণু সংখ্যা আমরা পেয়ে যাব। পি এর জায়গায় আমরা কত বসাবো? 1.01 ইন্টু 10⁻⁵
ভি এর জায়গায় 10⁻³ টি এর জায়গায় 273 আর কে এর ভ্যালু আমরা একটু আগে ক্যালকুলেট করলাম, একটু আগেই যে ক্যালকুলেট করলাম কে এর ভ্যালু 1.3 10⁻23। এটা বসালেই আমরা পেয়ে যাব 2.68 ইন্টু 10⁻22। ওকে, তাহলে আমরা পাত্রে মোট অণুর সংখ্যা কত পেলাম? মোট অণুর সংখ্যা পেলাম 2.68 ইন্টু 10⁻22। আর পাত্রের আয়তন কত জানি আমরা? 1 লিটার বা 10⁻³ মিটার কিউব। অর্থাৎ একটি অণুর জন্য আয়তন কত? একটি অণুর জন্য আয়তন, একটি অণু চলাচলের জন্য অ্যাভারেজ আয়তন একটি অণুর জন্য গড় আয়তন ইকুয়াল টু n সংখ্যক অণুর জন্য আয়তন 10⁻³ n সংখ্যক মানে এতটা, তাহলে একটার জন্য কত হবে? 10⁻³ ডিভাইডেড বাই 2.68 ইন্টু 10⁻22। এটা এত মিটার কিউব, কোনো সমস্যা নেই এক্ষেত্রে। আচ্ছা, এখান থেকে আমরা কি জানতে পারছি? মানে জানতে পারছি যদি আমরা একটা ঘনককে কল্পনা করি, সেই ঘনকের আয়তন যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি এই একটা ঘনকাকার স্থানে শুধুমাত্র একটা গ্যাসের অণু রয়েছে এবং পাশের ঘনকে হয়তো আরেকটা গ্যাসের অণু রয়েছে। অর্থাৎ যদি দুটি অণুর মধ্যে আমরা দূরত্ব হিসাবে কল্পনা করি তাহলে কি হবে? একটা ঘনকের একটা বাহুর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য ব্যবধানে আরেকটা অণু থাকবে, সেটা আমরা কল্পনা করতে পারি। অর্থাৎ প্রতিটা অণুর জন্য যদি গড় আয়তন এত হয় তাহলে দুটি অণুর মধ্যে, পাশাপাশি দুটি অণুর মধ্যে যে গড় ব্যবধান সেটি কত হবে? √ গড় আয়তন ভি অ্যাভারেজ। এটাই কারণ কি আমরা বলতে পারি একটা খোপের মধ্যে একটাই গ্যাসের অণু রয়েছে, পাশের খোপে একটা গ্যাসের অণু রয়েছে, তাহলে দুটি গ্যাসের অণুর মধ্যে যদি গড় ডিস্টেন্স আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে ঘনকের একটা বাহুকেই আমরা ধরতে পারি। অর্থাৎ √ নয় 1/3, কারণ ঘনকের ফর্মুলা কি? L³ ইকুয়াল টু VA, অর্থাৎ L ইকুয়াল টু VA টু দি পাওয়ার 1/3, অর্থাৎ 10⁻³ ইন্টু 2.68 ইন্টু 10⁻22 টু দি পাওয়ার 1/3। এটা করলে যে ভ্যালুটা আমরা পাবো সেটা দুটো অণুর মধ্যে ডিস্টেন্সটা আমরা পাবো। ঠিক আছে, দুটো গ্যাসের অণুর মধ্যে ডিস্টেন্স। অর্থাৎ কি লিখছি আমরা এখানে? 1/2.68 ইন্টু 10⁻25 1/3। আচ্ছা, 25 টু দি পাওয়ার 1/3 এটা ভ্যালু বার করা যাবে না, আচ্ছা তাই এটাকে আমরা একটু কেত মেরে লিখছি। এটা লিখতে পারি, অর্থাৎ এখান থেকে আমরা যদি সরাসরি ক্যালকুলেশনটা এখানে চলে আসি তাহলে এটা লিখতে পারি 1/26.8 2.68 ইন্টু 10 করছি টু দি পাওয়ার 1/3 ইন্টু 10⁻24 টু দি পাওয়ার 1/3, মানে এখান থেকে 3 থেকে 24কে কাটলে থাকে 10⁻8 10⁻8 মিটার। ওকে, আচ্ছা 26.8কে আমরা নিকটতম যে সংখ্যা যার যার পাওয়ার 1/3 বার করা যায় সেটি হলো 27। তো 26.8কে আমরা 27 লিখতে পারি, তাহলে এর ভ্যালু দাঁড়াচ্ছে 1.3 ইন্টু 10⁸ মিটারকে আমরা লিখছি অ্যারমস্ট্রং। ওকে, তাহলে 1/3 মানে কত? 3.33 স্ট্রং। ঠিক আছে, সেখানে এখানে একটু ভুল হয়েছে, এটার মানে
2 into 10 to the power minus 10 লিখতে পারি। এটাকে আমরা 10 to the power minus 10 মিটার মানে 1 অ্যারমস্ট্রং। ওকে, তাহলে সুতরাং এটা এখান থেকে ভ্যালু করলে আমরা কত আসবে, 33.33 অ্যারমস্ট্রং আসবে। ঠিক আছে, আর যদি ক্যালকুলেটার করে ডাইরেক্ট আমরা করি তাহলে তো আমরা খুব ইজিলি বাকি অন্য ভ্যালুটা পেয়েই যাব, ক্যালকুলেশন করে যে ভ্যালুটা সেটা হয়তো এটার সাথে একটু আলাদা আসবে। আচ্ছা, এবার 7 নম্বর অঙ্কে চলে আসি। 7 নম্বর অঙ্কে কি বলছে? 7 নম্বর অঙ্কে বলছে 27 ডিগ্রি টেম্পারেচার, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ টি ইকুয়াল টু 300 কেলভিন বলে দিয়েছে। 1 ATM চাপে প্রেশার ইকুয়াল টু 1 ইন্টু 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার কত 6 ডাইন পার সেমি স্কোয়ার বলে দিয়েছে। একটি চাপে 25 মিটার কিউব আয়তনের ঘরে, অর্থাৎ ভলিউম কত 25 মিটার কিউব, অর্থাৎ 25 ইন্টু 10 টু দি পাওয়ার 6 সিসি কিউবিক সেন্টিমিটার ঘরটির আয়তন। মোট অণুর সংখ্যা নির্ণয় করতে বলেছে। এত ঘরে মোট অণুর সংখ্যা, আর মণুগুলোর মধ্যে কী কী অণু থাকতে পারে, O2 N2 জলীয় বাষ্প। ঠিক আছে, এটা আমাদের ইররিলেভেন্ট তথ্য। আমাদের যেটা দরকার সেটা হলো কি, এখানে যে ফর্মুলাটা আমাদের দরকার, সিম্পল ফর্মুলা আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT। এখানে N কি মোল সংখ্যা, অর্থাৎ ঘরে কত মোল গ্যাস আছে সেটা। সেখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। P এর ভ্যালু 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6, V এর ভ্যালু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 25। আচ্ছা, N বার করতে হবে, এর ভ্যালু 8.31 ইন্টু T এর ভ্যালু কত 300। ওকে, সেখান থেকে আমরা ক্যালকুলেট করি, তাহলে N ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 1.013 ইন্টু 25 ইন্টু 10 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 8.31 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 মোল। ওকে, মানে জাস্ট গুণ করে লিখছি আমরা। 10 টু দি পাওয়ার 7 আছে এখানে, 10 টু দি পাওয়ার 7 10 টু দি পাওয়ার 2 10 টু দি পাওয়ার 9 লিখছি। আচ্ছা, 3 ইন্টু 8 কত হবে, 24 বা 25-এর কাছাকাছি কিছু, সেটার থেকে এটা বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে শুধুমাত্র থাকছে 10 টু দি পাওয়ার 3 থাকছে, তাহলে শুধুমাত্র থাকছে 10 টু দি পাওয়ার 3 মোল। আর যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটার থেকে, তাহলে সেই ভ্যালুটা আসবে 1.016 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মোল। এটা হলো পার্থক্যটা আসছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, চেয়েছে কি পাত্রে মোট অণুর সংখ্যা। আচ্ছা, 1 মোল গ্যাসে অণু থাকে কত 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 তাহলে N মোলে অণু থাকবে কত, N এর সাথে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 গুণ, অর্থাৎ যদি আমরা এই সংখ্যাটাকে নিই তাহলে আমাদের ভ্যালুটা আসবে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 26। এত সংখ্যক গ্যাসের অণু বর্তমান। আর যদি আমরা এই সংখ্যাটা নেই, এর সাথে যদি আমরা 6.023 গুণ করি, তাহলে সেই সংখ্যাটা আসবে 6.12 ইন্টু 10 টু দি পাওয়ার 26 এত টি, এত সংখ্যক। ওকে, তারপরে পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কে একটু কনসেপ্ট দরকার। ওই অঙ্কটা আমি আগে দেখি কি বলেছে একটি পাত্রে T1 কেলভিন তাপমাত্রায়, তা পাত্রের উষ্ণতা T1 প্রাথমিক উষ্ণতা, এত 830 mm পারদস্তম্ভের চাপে কিছু পরিমাণ গ্যাস আছে, অর্থাৎ পি টোটাল কত 830 Hg। Hgটাকে আমি শুধু Hg লিখছি। Hg মানে মার্কারির জন্য আমরা লিখছি, পারদের জন্য আমরা লিখছি। আচ্ছা, কয়েক ফোঁটা জল রয়েছে, আর কি রয়েছে, কয়েক ফোঁটা জল রয়েছে। আচ্ছা, কয়েক ফোঁটা জল আছে, এর মানে হলো গিয়ে এর মধ্যে যে গ্যাসটা আছে, গ্যাসটা সম্পৃক্ত অবস্থায় আছে।
যদি সম্পৃক্ত অবস্থায় না থাকতো তাহলে এই জলটা বাষ্পীভূত হয়ে এর মধ্যে ঘোরাফেরা করতো। আচ্ছা, সম্পৃক্ত অবস্থায় আছে, এইরকম অবস্থায় যদি এর টেম্পারেচার কমায় তাহলে কি হবে, আরও জলের কণা বেড়ে যাবে, তাই তো? কারণ সম্পৃক্ত অবস্থায় টেম্পারেচার কমলে তার সম্পৃক্ত হওয়ার ক্ষমতাটা, জল ধারণ ক্ষমতা আরও কমে যায়। আচ্ছা, এটা আমরা অর্থাৎ এর মধ্যে যে টোটাল যে বাতাসের চাপটা সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কীভাবে ভাগ করতে পারি? একটা হলো গ্যাসের জন্য চাপ, আর একটা হলো সম্পৃক্ত জলীয় বাষ্পের জন্য চাপ, স্যাচুরেশন H2O। ওকে, দুটোরই মাথায় আমি পি বার দিয়ে দিলাম, কারণ এটা প্রথম ক্ষেত্রে। আচ্ছা, কি বলেছে? পাত্রের তাপমাত্রা 1% কমানো হলো, পাত্রের তাপমাত্রা 1% কমানো হলো, অর্থাৎ নতুন T2 ইকুয়াল টু 99 T1/100, 1% কমানো হয়েছে। উল্লিখিত দুটি তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ 30 mm আর 25 mm অফ Hg। পাত্রের চূড়ান্ত চাপ কত হবে নির্ণয় করো। অর্থাৎ প্রাথমিক ক্ষেত্রে এর ভ্যালুটা কত বলে দিয়েছে আমাদের, 30 mm অফ Hg। অর্থাৎ প্রাথমিক ক্ষেত্রে গ্যাসের চাপ কত, 830 মাইনাস 30 ইকুয়াল টু 800 mm অফ Hg। আর আমরা কি ফর্মুলা জানি গ্যাসের চাপের সাথে গ্যাসের প্রেসারের ফর্মুলা আমরা জানি কি, যদি সব কিছু ঠিক থাকে তাহলে পি ভ্যারিজাস টি, পিভি ইকুয়াল টু আরটি, হ্যাঁ পিভি ইকুয়াল টু আরটি, ভি এখানে কন্টিনিউয়াস গ্যাসের ভলিউম এখানে ধ্রুবক রয়েছে, তাহলে ফর্মুলাটা এখানে দাঁড়াচ্ছে পি ভ্যারিজাস টি। অর্থাৎ প্রাথমিক গ্যাস ক্ষেত্রে গ্যাসের চাপ এখানে কত, গ্যাসের চাপ, হ্যাঁ পাত্রের টোটাল নয়, পাত্রে যে গ্যাসটা আছে সেই গ্যাসটাই এই ফর্মুলাটা মেনে চলবে, জলীয় বাষ্পটা ফর্মুলাটা মেনে চলছে না, আদর্শ গ্যাসের ফর্মুলা মেনে চলছে না। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কত হবে, 800/P2 ইকুয়াল টু T1, আর T2-র ভ্যালু কত, 99 T1/100। এখান থেকে আমরা P2 যে ভ্যালুটা পাই সেটা হলো 792 mm অফ Hg। আচ্ছা, এই P2টা আসলে P2টা আসলে কি? P2টা হলো পাত্রের উষ্ণতা 0.1% কমানোর পরে পাত্রে যে গ্যাস রয়েছে, জলীয় বাষ্প ছাড়া যে গ্যাস রয়েছে, সেই গ্যাসের চাপ কত, 792 mm অফ Hg। আচ্ছা, কি চেয়েছে? পাত্রের টোটাল চাপ চেয়েছে। আচ্ছা, সেকেন্ড ক্ষেত্রে পাত্রে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পের চাপ কত, 25 mm অফ Hg। জলীয় বাষ্পের চাপ 25 mm অফ Hg, আর পাত্রে যে গ্যাসটা রয়েছে তার চাপ কত, 792 mm অফ Hg, আর জলীয় বাষ্পের চাপ কত, 25 mm অফ Hg। অর্থাৎ পাত্রের মোট চাপ কত, নিশ্চয়ই দুটো যোগফল, ইকুয়াল টু 817 mm অফ Hg। আচ্ছা, mm অফ Hg কে আমরা অনেকে 13.6 মানে H-ρg হিসাবে লেখা যায়, কিন্তু এভাবে আমরা লিখে এই ক্যালকুলেশনগুলো করার দরকার নেই, কারণ যেহেতু অনুপাত আকারে আছে সেহেতু সবই ভাগ করে কাটাকাটি গিয়ে সেমই থাকবে, তার জন্য আর আমরা এভাবে একটু খাটনি করে লিখছি না, শুধুমাত্র 800 দিয়েই লিখছি, ইন্টু 13.6 ইন্টু জি লেখারে লিখছি না। তাহলে সেকেন্ড অঙ্কটার অ্যান্সার 9 নম্বর অঙ্কে, একটি পাত্রে 300 কেলভিন স্থির উষ্ণতায়, আচ্ছা তাহলে পাত্রের উষ্ণতা 300, এত গ্রাম অক্সিজেন, তাহলে মাস অফ অক্সিজেন কত, 1.6 গ্রাম, এবং 2.8 গ্রাম নাইট্রোজেন, অর্থাৎ মাস অফ নাইট্রোজেন 2.8 গ্রাম মিশ্রিত আছে। আচ্ছা, একটি পাত্রে এত গ্রাম অক্সিজেন এবং এত গ্রাম নাইট্রোজেন মিশ্রিত আছে, পাত্রের আয়তন দেয়া আছে, মিশ্রণের চাপ নির্ণয় করতে বলেছে। আচ্ছা, মিশ্রণের চাপ কি? মিশ্রণের টোটাল চাপ, মিশ্রণের মধ্যে দুটি গ্যাস আছে, একটা হলো অক্সিজেন আর একটা কি, নাইট্রোজেন।
তাহলে এবং অক্সিজেন এবং নাইট্রোজেনের পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপের সমষ্টি হলো মিশ্রণের মোট চাপ। আচ্ছা, আমরা আদর্শ গ্যাসের ফর্মুলা ইউজ করে অঙ্কটা করব। প্রথমে আদর্শ গ্যাসের ফর্মুলা কি? পি ইকুয়াল টু এন আর টি বাই ভি। আচ্ছা, এন কি? এন হলো মোল সংখ্যা। ওকে, তাহলে এর লিখতে পারি অক্সিজেনের মোল সংখ্যা আর টি বাই ভি প্লাস এন অফ নাইট্রোজেনের মোল সংখ্যা বাই ভি। আচ্ছা, অক্সিজেনের মোল সংখ্যা কত? অক্সিজেন পাত্রে আছে 1.6 গ্রাম আর অক্সিজেনের আণবিক গুরুত্ব 32, অর্থাৎ পাত্রে মোল সংখ্যা 1/6/32 এত মোল অক্সিজেন আছে। আর নাইট্রোজেন কত? 2.8, আর নাইট্রোজেনের আণবিক সংখ্যা 32, অর্থাৎ আণবিক 28, সরি, অর্থাৎ এত মোল নাইট্রোজেন আছে। আচ্ছা, আর এখান এটা থেকে কি কমন নিচ্ছি আমরা? RT বাই ভি কমন যাচ্ছে। ওকে, তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে? 1/20 প্লাস 1/10 ইন্টু আর মানে 8.3, এসআইতে টেম্পারেচার 300 বাই ভলিউম কত? 0.166। সেটাতে আমরা কি লিখতে পাচ্ছি? এটাকে 3/20 ইন্টু, আচ্ছা এটাকে আমি লিখতে পারি 16.6 ইন্টু 10⁻² লিখতে পারি এটাকে আমি। ওকে, সেটা যদি আমি লিখি তাহলে 8.3 দিয়ে 16.6কে ভাগ দিলে আসবে 2, অর্থাৎ 1/2 ইন্টু 300 ইন্টু 10⁻²। 300-এ কেটে গেল, অর্থাৎ থাকছে উপরে 9, নিচে থাকছে 4 ইন্টু 2 আর 1 3, 10³ আচ্ছা, খুব ইজি ক্যালকুলেশন করলে 2250 নিউটন পার মিটার স্কোয়ার মিশ্রণের চাপ আমি পেয়ে গেলাম। আচ্ছা, এটাকে আরেকভাবে করতে পারি আমরা। পার্শিয়াল প্রেশার অফ O2 ইকুয়াল টু আমরা লিখতে পারি রো অফ O2 সি অফ O2 স্কোয়ার। এখানে রো অফ O2 মানে পাত্রে অক্সিজেনের ভর বাই পাত্রের আয়তন। অক্সিজেনের ভর কত পাত্রে? 1.6, আর পাত্রের আয়তন কত? 0.166। আচ্ছা, 1.6 কি আছে? গ্রাম আছে, মানে 10⁻³ হবে। ঠিক আছে, আর CO2 ফর্মুলা কি? 3RT/m মোলার মাস। ওকে, মোলার মাস অফ O2, এটা মানে 32, আর এর ভ্যালু 8.3, যদি এসআইতে করছি, আর টি 300। সেমভাবে আমরা PN2 বার করতে পারি, শুধু এখানে 1/6 জায়গায় আসবে সেখানে 2.8, আর এটার জায়গায় আসবে 32 এর জায়গায় 28। বার করেও আমরা অঙ্কটা করতে পারি। এইটা তোমাদের জন্য হোম টাস্ক থাকলো। বেসিক্যালি একই সূত্র, আমরা কাইনেটিক থিওরির সূত্রটাও ইউজ করতে পারি অথবা আদর্শ গ্যাসের ফর্মুলা ইউজ করে অঙ্কটা করতে পারি। ওকে, তাহলে পরের অঙ্কতে চলে আসি। 10 নম্বর অঙ্ক কি বলছে? দিনের বেলায় যখন 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, অর্থাৎ প্রাথমিক উষ্ণতা কত? 20 ডিগ্রি, মানে 293 কেলভিন। একটি গাড়ির চাকায় 200 কিলোপাস্কাল প্রেশার আছে, অর্থাৎ প্রেশার কত? 200 কিলোপাস্কাল। দিনের উষ্ণতা 40 ডিগ্রি হয়ে গেল বেড়ে, অর্থাৎ এখানে টি কত? 313 কেলভিন। গাড়ির চাকার আয়তন তাহলে 2% বৃদ্ধি পেল সেক্ষেত্রে, অর্থাৎ প্রাথমিক আয়তন যদি ভি থাকে, পরবর্তী আয়তন হলো 102V/100, 2% বৃদ্ধি পেল।
এই চাকাটির চাকায় তাপমাত্রা, ওই তাপমাত্রায় চাকার টিউবে বায়ু চাপ কত হবে? আচ্ছা, প্রাথমিক বায়ুর চাপ 200, যদি টেম্পারেচার বেড়ে এত হয় এবং ভলিউম যদি 2% বৃদ্ধি পায় তাহলে নতুন প্রেশার কত হবে? আচ্ছা, সিম্পল, আমরা আবার আদর্শ গ্যাসের সমীকরণ দিয়ে অঙ্কটা করছি। P1 V বাই ইকুয়াল টু P2 V2 বাই T2। আমরা ভ্যালুগুলো একটা করে বসাই। P1 মানে 200, আমি কিলো পাস্কালে লিখছি, কারণ এই ধরনের ফর্মুলাতে যদি আমাদের রেশিও আকারে আমরা লিখতে পারি সেক্ষেত্রে আমরা P2 এর যে ভ্যালু পাবো সেটা P1 এর যে ইউনিট সেম থাকবে তার সাথে, ইন্টু V1 এর জায়গায় V প্রথমে 293 ইন্টু ইকুয়াল টু P2 যার ভ্যালু আমরা বার করব V2 মানে 102 V বাই 100, আর টেম্পারেচার T মানে 313। এটা সলিউশন করলে আমরা দেখব P2 এর ভ্যালু আসবে 209.5 কিলো পাস্কাল। ওকে, কিলো পাস্কালে কে কিন্তু ছোট হাতের লেখে, হ্যাঁ, আর পাস্কাল যেহেতু একজনের নাম তাই পি বড় হাতের। তাহলে 10 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা চলে যাব 11 নম্বর অঙ্কে। বলেছে একটি গ্যাস মিশ্রণে 16 গ্রাম হিলিয়াম এবং 16 গ্রাম অক্সিজেন আছে, মিশ্রণটায় সিপি ও সিভি মান বার করতে বলেছে। অর্থাৎ মাস অফ হিলিয়াম কত আছে 16, মাস অফ অক্সিজেন কত আছে 16, অর্থাৎ হিলিয়ামের মোল সংখ্যা 8 মানে 16/2, আর অক্সিজেনের মোল সংখ্যা হাফ। হিলিয়ামের ডিগ্রি অফ ফ্রিডম কত? F1 লিখছি এটা আমরা। হিলিয়াম যেটা 1 পরমাণু গ্যাস তাই ডিগ্রি অফ ফ্রিডম 3, অক্সিজেন 2 পরমাণু গ্যাস তাই ডিগ্রি অফ ফ্রিডম 5। আচ্ছা, 11 নম্বর যে ভিডিওটা ছিল আমার, সেই ভিডিওটাতে আমরা এই ফর্মুলাটার প্রমাণ জানি। মিশ্রণের গামা অর্থাৎ মিশ্রণের সিপি আর সিভি অফ মিক্সচার ইকুয়াল টু N1 ইন্টু F1 প্লাস 2 প্লাস F2 প্লাস 2 ইন্টু N2 বাই N1 F1 N1 প্লাস F2 N2। ওকে, এই ফর্মুলাগুলোর প্রমাণ আমরা 11 নম্বর ভিডিওতে জানি। এগুলো পুট করি। N1 মানে 8, F1 মানে 3, F2 মানে 5, আর N2 মানে 1/2। ওকে, ভ্যালুগুলো পুট করলে কি আসে? ইকুয়াল টু আসে, ক্যালকুলেশনটা আমরা একবারে শর্টে করব। আচ্ছা, তো প্রথমে উল্টো করে লিখি, মানে অক্সিজেনের আগে লিখছি 1/2 ইন্টু 7 প্লাস 8 ইন্টু 3 আর 2 5। ওকে, বাই অক্সিজেনেরটা 1/2 ইন্টু 5 ইন্টু 8 ইন্টু 3। ওকে, এটা ক্যালকুলেশন করলে আসবে 87/53, অর্থাৎ 1.6। এটাই অ্যান্সার। আচ্ছা, আরেকভাবে আমরা করতে পারি। আমরা কি জানি? CV অফ মিক্সচার ইকুয়াল টু N1 CV1 প্লাস N2 CV2 বাই N1 প্লাস N2, আর মিক্সচারের CP N1 CP1 প্লাস N2 CP2 বাই N1 প্লাস N2। এ দুটো থেকে আমি কি পাচ্ছি? CP অফ মিক্সচার বাই CV অফ মিক্সচার, যেটা আমাদের বার করতে বলেছে, সেটি ইকুয়াল টু N1 CP1 প্লাস N2 CP2 বাই N1 CV1 প্লাস N2 CV2। অর্থাৎ CP1 CP2 আর CV1 CV2 ভ্যালু যদি আমি বসিয়ে দিই, N1 N2 ভ্যালু আমরা জানি, তাহলে আমরা গামার ভ্যালু পেয়ে যাব। আচ্ছা, CP1 মানে কি জানি আমরা? F1/2 প্লাস 1 আর CV1 এর ভ্যালু জানি আমরা F1/2 আর
আর CP2 ভ্যালু জানি আমরা F2/2R প্লাস 1 ইন্টু আর। CV2 ভ্যালু জানি আমরা F2/2R। এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে আর কাটাকাটি গেলে একই ফর্মুলা ফেরত চলে আসবে, অথবা যদি আমরা সরাসরি মান বসিয়ে করতে চাই সেক্ষেত্রেও করতে পারি। ঠিক আছে, এগুলো সমস্ত ফর্মুলাগুলো সমস্ত 11 নম্বর ভিডিওতে খুব ভালোভাবে এক্সপ্লেইন করা আছে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। পরের অঙ্কে যাচ্ছি, 15 নম্বর অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা আমরা আগে সলভ করেছিলাম, কিন্তু আগে একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন মনে হয় একটু ভুল হয়েছিল, তাই আরেকবার করছি। আচ্ছা, কি বলেছে, বেনজিন অণুর গড় মুক্ত পথ দিয়ে দিয়েছে, অর্থাৎ ল্যামডা দিয়ে দিয়েছে 2.2 ইন্টু 10⁻⁻6 সেমি। ওকে, একক আয়তনে অনুসংখ্যা দিয়ে দিয়েছে 2.79 ইন্টু 10⁻19 নাম্বার বাই সেমি কিউব বা কিউবিক সেন্টিমিটার। অণুর ব্যাস নির্ণয় করতে বলেছে। তা আমরা জানি, এই ফর্মুলাটা আমরা জানি, ডি অণুর ব্যাস, অর্থাৎ ডি স্কোয়ার ইকুয়াল টু 1/n ল্যামডা। অর্থাৎ যদি ভ্যালুগুলো আমরা পুট করি তাহলে কত থাকবে, 1/2.2 ইন্টু 1/2.79 ইন্টু 19 আর 10⁻⁻6, মানে গুণ করলে 10⁻13, উপরে চলে গেলে 10⁻13। ওকে, আচ্ছা, এটা ক্যালকুলেট করে আমি ডি এর যে ভ্যালুটা পাবো এখান থেকে, এই ফর্মুলা থেকে ডি এর যে ভ্যালুটা পাবো এটা রুট করলে সেই ভ্যালুটা হলো ডি ইকুয়াল টু 12.76 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার বা 12.76 আর্মস্ট্রং। ওকে, কিন্তু যদি আমি শর্টকাটে করার চেষ্টা করি তাহলে আমি এটাকে 2 এটাকে 3 ধরতে পারি, মানে এখানে 0.2 কমাচ্ছি, এখানে 0.2 বাড়াচ্ছি। 1/6 ইন্টু 10⁻⁻13 রুট করা যায় না, তাই আমরা এটাকে লিখছি 10⁻⁻12। আর এর যখন আমরা রুট ওভার বার করবো, অর্থাৎ ডি বার করবো, ডি ইকুয়াল টু তাহলে কত দাঁড়াচ্ছে, 6 ইন্টু 10 মানে 60 ইন্টু 10⁻⁻6। আচ্ছা, 60 মানে 60 কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা 64, 60কে 64 ধরলে আমরা কত দাঁড়াচ্ছে, এখানে এটা ভ্যালু দাঁড়াচ্ছে 1/8 দাঁড়াচ্ছে। অর্থাৎ ডি ইকুয়াল টু 1/8 ইন্টু 10⁻⁻6, অর্থাৎ এটা লিখছি আমি 100/8 ইন্টু 10⁻⁻4, অর্থাৎ 12.5 ইন্টু 10⁻⁸। তো ভ্যালুটা আমরা দেখছি খুব একটা কাছাকাছি ভ্যালু, তো শর্টকাট করেও অঙ্কটা আমরা করতে পারি যদি আমাদের কোনো কম্পিটিটিভ এক্সামে অঙ্কটা আসে। এখানে আমাদের আজকের টপিক শেষ। পরে আমরা অনুসন্ধিৎসু অঙ্ক এবং 4 নম্বরের অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব।